আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দর্শক শ্রোতা মিডিয়া ডাবলনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের টক শো অনুষ্ঠানে, কিশোরগঞ্জের রাজনীতি অনুষ্ঠানে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। অবশ্যই লাইভটি সবাই শেয়ার করে দিবেন। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে যুক্ত আছেন, যারা আছেন সবাই কিশোরগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, যারা রাজনীতি কিশোরগঞ্জকে বললে কিশোরগঞ্জের মাতাই আমরা বলতে পারি। আহ আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব বিপি খালেদ সাইফুল্লাহ, সভাপতি কিশোরগঞ্জ সদর বিএনপি। পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত আছেন মুফতি মোহাম্মদুল্লাহ জামি, সভাপতি জমিয়তুল উলামায়ে ইসলাম কিশোরগঞ্জ সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা কিশোরগঞ্জে আরেক প্রবীণ রাজনীতিবিদ জনাব অধ্যাপক রমজান আলী সাহেব। তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, জামাতে ইসলামের যিনি কিশোরগঞ্জ জেলার আমির। তিনি হয়তো কিছুটা একটু বিলম্বিত হচ্ছে, আমাদের আলোচনার মাঝখানে হয়তো তিনি ঢুকে যাবেন। সময় দর্শক, প্রথমেই আমরা আলোচনা শুরু করতে চাই আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। প্রথমে আমরা কিশোরগঞ্জের রাজনৈতিক বিষয় নিয়ে আমরা প্রথমেই প্রশ্ন রাখতে চাই বিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইয়ের কাছে। জি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আচ্ছা, আপনারা? ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি আলহামদুলিল্লাহ ভালো আপনার আছি। তো আমরা মৌলানা কিশোরগঞ্জের আছেন, মানে টেনশন নাই, মোটামুটি অনেকক্ষণ চলা যাবে আর কি। ধন্যবাদ মৌলানা জামিকেও, আপনাকেও ধন্যবাদ। জি, আমরা প্রথমেই আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের পর কিশোরগঞ্জের স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি কতটা স্থিতিশীল হয়েছে আপনি মনে করেন? এই বিষয়টা নিয়ে আমরা আপনার সঙ্গে প্রথমে আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে কিশোরগঞ্জের মানুষকে ইনভলভ করে আমরা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার সহ আলোচক আছেন মৌলানা জামি, ওনাকেও ধন্যবাদ জানিয়ে বলি, জুলাইয়ের অভ্যুত্থানটা তো আমরা সবাই মিলে করেছিলাম। বাংলাদেশের 16 কোটি মানুষের একটা ঐক্যমতের ভিত্তিতে এই কাজটা হয়েছে। আসলে জাতি যখন চরম দুর্বিষহ অবস্থায় পড়ে, সবাই যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে কোনোদিনই কোনো সমস্যার সমাধান হয় না। সেই অবস্থান থেকে আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষের একটা ঐক্যবদ্ধ ছিল, যে কাজটা আমরা 17 বছর যাবত করে আসছিলাম। আমরা 17 বছর যাবতই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধভাবে সেই প্রোগ্রামটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তার মধ্যে মাওলানা সাহেব যে আছেন, ওনাদের বড় বড় রাজনৈতিক সংগঠন, বিশেষ করে হেফাজতে ইসলাম, তারপরে জামাত ইসলাম, তারপরে আরো বাম সংগঠন সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলই, শুধু আওয়ামী লীগ এবং তার দল বাদ দিয়ে সবাই এটাতে ঐক্যবদ্ধ ছিল। আপনি আজকে জানতে চেয়েছেন আজকে রাজনীতি কি অবস্থা। আসলে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল একটা বড় মাপের দল ছিল। তারা আসলে 17 বছরে দেশটাকে আসলে খুব বড় মাপের স্বৈরাচারের মতো দেশটাকে শাসন করে এরা হুট করে যে এইভাবে ভাগবে, এই জিনিসটা মানে তো একদম সে চলে যাওয়ার মুহূর্তে একদম বাইতুল মুকাররম ইমাম সাহেব সহ ওয়ার্ড লেভেলের আওয়ামী লীগও ভাগবে, এটা আমরা ভাবতে পারি। আমরা খালি ভাবছিলাম যে উনি ভাগুক, কিন্তু উনারা আসলে এত অপরাধ করেছেন যে উনি ভাগার সাথে সাথে তার টপ টু বটম সব চলে যাচ্ছে। যাওয়ার পরে আমরা আসলে প্রতিপক্ষহীন অবস্থায় আমরা সব দলই পড়ে গেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রতিপক্ষ যখন না থাকে তখন তো নিজের বিরুদ্ধেই নিজে দাঁড়াইতে হয় কোনো না কোনো ভাবে। এই যে একটা গল্প আছে না, ডুলিউলার ডুল না থাকলে পেট পেলে বাজায়। আমরা তো আসলে রাজনীতিতে বিরোধিতা করতে করতে বড় হয়েছি, আর আওয়ামী লীগের মতো দলের বিরোধিতা করে বড় হয়েছি। এখন আসলে বিরোধিতা তেমন হচ্ছে না, এই জন্য আমরা নিজেরা মাঝে মাঝে একটু বিরোধিতা করি। যারা আমরা 24-এ গণ অভ্যুত্থান করেছিলাম, যারা একসাথে মিলেমিশে আন্দোলন করেছিলাম, এটাও আসলে হতো না। এটাও হয়েছে একটা কারণ, সেটা হচ্ছে আমি যতটুকু মাপের দল করি, আমি যতটুকু ওজনের দলটা করি, আমি যদি আমার অবস্থানটা সঠিক রাখার চেষ্টা করতে হয়, আমার মুফতি জামি সাহেব উনি উনার সংগঠনের অবস্থানটা উনি যদি সঠিক রাখার চেষ্টা করতেন, তাইলে আসলে এই প্রতিযোগিতাও হতো না। আমরা আসলে ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারতাম। তারপরেও আমার কাছে যেটা মনে হয়, কিশোরগঞ্জের রাজনৈতিক অবস্থা খুবই ভালো আছে, আমরা ঐক্যবদ্ধ ভাবে আছি। এই টুকটাক কিছু মত দরিদ্রতা তো থাকবেই, না থাকলে তো আসলে মাঠে
আর নির্বাচনই দরকার নেই। তাহলে হাসিনার মতো আমি দামি একটা নির্বাচন হয়ে যাবে, আমরা সবাই সংসদে বসে যাব। এই জন্য আমার কাছে মনে হয়েছে একটু প্রতিযোগিতা থাকবে, তার মধ্য দিয়েই আমরা সুন্দর করে একটা সুন্দর কিশোরগঞ্জ ঘুরবো। আর আমি যেহেতু আপনার সদরের প্রার্থী রয়েছি, আমার নেতাও মনে হয় জামিয়া মনে প্রার্থী হচ্ছে, এরপরে রমজান ভাইও প্রার্থী হবে, আমরা সবাই মিলে মিশেই একটা সুন্দর নির্বাচন করব, যাতে করে একটা সুন্দর জি, কিশোরগঞ্জ হোসেনপুরকে উপহার দেওয়া যায়। যে কিশোরগঞ্জের জি, স্বপ্ন আমরা অধ্যাপক ছোটবেলায় রমজান আলী দেখতাম। সাহেব ঢোকার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। আচ্ছা আচ্ছা, আসুক রমজান ভাই, মনে জি, হয় নেটে প্রবলেম থাকে অনেক সময়, এটা হইতে পারে। জি, 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 এই কথা বলে প্রাথমিক পর্যায়ে আপনাকে ধন্যবাদ দিয়ে, মৌলানা জামিকে ধন্যবাদ দিয়ে আপাতত কথা শেষ করলাম, পরবর্তীতে আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকে। জি, জি, ধন্যবাদ আপনাকে। আ জি, আমরা পরবর্তীতে আমরা যেতে চাই মোহাম্মদ আল্লাহ জামি সাহেবের কাছে। জি, হযরত আপনি তো জমিয়তুল উলামা ইসলাম দলের সভাপতি কিশোরগঞ্জ জেলার। আ জমিয়তুল উলামা ইসলাম একটি পুরনো একটি দল, রাজনৈতিক দল। আসলে কিশোরগঞ্জে সেরকমভাবে সাধারণ মানুষের কাছে জমিয়তুল উলামা ইসলাম কতটুকু প্রভাব ফেলতে পেরেছে এবং সাধারণ মানুষের কাছে এখন পর্যন্ত কতটুকু যেতে পেরেছে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সততা মিডিয়ার স্বত্বাধিকারী আব্দুর রহমানকে আন্তরিক ধন্যবাদ, এবং আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমার বড় ভাই। আমরা কিশোরগঞ্জে একসাথে দীর্ঘদিন যাবৎ এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। তিনিও মজলুম, আমার চাইতে বেশি মজলুম তিনি, আমিও মজলুম। তা আজকে খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই যুক্ত হয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। তো আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, জমিয়তে উলামা ইসলাম একটি প্রাচীন সংগঠন। তো এই প্রাচীন সংগঠন কিশোরগঞ্জে কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছে, দেখেন। জমিয়তে উলামা ইসলাম এক সময়, এটা তো প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে, প্রায় 106 বছর আগের দল এটি। ব্রিটিশ খেদাও আন্দোলনে এই দলেই নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে কংগ্রেস আসছে, এরপরে মুসলিম লীগ আসছে। কংগ্রেস, মুসলিম লীগ তাদেরকে নিয়ে জমিয়ত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ নেতৃত্বে ব্রিটিশ বিতাড়িত হয়েছে। এটা আমাদের গৌরব উজ্জ্বল এক ইতিহাস, জমিয়তের এক স্বর্ণোজ্জ্বল ইতিহাস এটি। 1969 সনে আমাদের বর্তমান যে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে প্রথম গণসমাবেশ হয়েছিল। সেখানে সভাপতিত্ব করেছিলেন আমাদের কিশোরগঞ্জের অনেক পুরনো একজন আলেম, অনেক মেধার অধিকারী, পণ্ডিত ব্যক্তিত্ব, অনেক বড় বুজুর্গ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির এই ঢাকা অঞ্চলে, ঢাকা বিভাগের একমাত্র খলিফা হযরত মাওলানা আমিনুল হক মাহমুদী রহমতুল্লাহ আলাইহি, যার বাড়ি আখড়া বাজার, কিশোরগঞ্জের আখড়া বাজার। আমিনুল হক মাহমুদী রহমতুল্লাহ আলাইহি মাওলানা জাকারিয়া আমিনী সাহেবের, হ্যাঁ, জাকারিয়া ভাইয়ের আব্বা, মাওলানা জাকারিয়া আমিনী ওনার আব্বা। এবং ওনার আব্বা হলেন আমার আব্বার উস্তাদ, শিক্ষক এবং শেখ পীর। তো ওনার সভাপতিত্বে অনেক বড় আলেম ছিলেন, অনেক মুহাক্কিক আলেম ছিলেন মরহুম মাওলানা আমিনুল হক মাহমুদী রহমতুল্লাহ আলাইহি। ওনার সভাপতিত্বে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে 1969 সনে গণসমাবেশ হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে আসছিলেন তদানীন্তন সময়ের জমিয়তে উলামা ইসলামের যিনি সভাপতি, হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। আমাদের সোহেল ভাই তো ভালো করেই জানেন, উনিও
মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি। আমার জানা মতে আমার সোহেল ভাই জামিয়া আমদাদিয়ার ছাত্র ছিলেন। Yes, yes, yes. তো আপনার হাফিজুল হাদিস কাকে বলা হয়? যে কমপক্ষে সনদ সহ যার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকে তাকে বলা হয় হাফিজুল হাদিস। সেই হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহি আলাই তিনি প্রধান অতিথি হিসেবে আসছিলেন এবং তদানীন্তন সময়ের মহাসচিব ছিলেন গোলাম গৌস হাজারবি রহমতুল্লাহ আলাই, উনি আসছিলেন। আপনারা অনেকেই জানেন 1954 এবং 69 দুইবার এই দল থেকে অর্থাৎ জমিয়ত উলামা ইসলাম থেকে নির্বাচন করেছিলেন আমাদের কিশোরগঞ্জের সর্বত্র যিনি পরিচিত, সমাদৃত, সকল মানুষের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারাকান্দির মরহুম মাওলানা আব্দুল হালিম সব জায়গায় হেলিম মাওলানা হিসেবে চিনে। হেলিম মাওলানা, সেই হেলিম মাওলানা রহমতুল্লাহ আলাই, হ্যাঁ হেলিম মাওলানা রহমতুল্লাহ আলাই তারাকান্দির হুজুর, তিনি এই দল থেকে একবার 54 একবার 69 তিনি নির্বাচন করছিলেন। সেই পুরাতন দল এটা জমিয়ত উলামা ইসলাম। আমরা এই জমিয়তে অংশগ্রহণ করেছি 2014-তে। 2014-তে এই জমিয়তে অংশগ্রহণ করার পরে নতুন করে এই দল সজ্জিত হচ্ছে। আগে আপনার 69-এর পর থেকে কিশোরগঞ্জে জমিয়তের কিছু ব্যক্তিবর্গ থাকলেও এই জমিয়তের কোনো সংগঠন ছিল না। আমরা 2014 সন থেকে কাজ শুরু করেছি। আমার মনে হয় সোহেল ভাইও আমাদের একটা প্রোগ্রামে আসছিলেন, একটা ইফতার মাহফিলে, একরামপুর, মনে আসেনি? একরামপুর আমাদের ইফতার মাহফিলে আসছিলেন, হ্যাঁ মনে আছে আপনার? হ্যাঁ, একরামপুরের রেল লাইনের নিচে ওই প্রোগ্রামে আপনি আসছিলেন। তো 1914 সন থেকে আমরা শুরু করেছি। আর যখন আমরা জমিয়তের কাজ শুরু করেছি তখন তো বাংলাদেশে রাজনীতি নাই বললেই চলে। হ্যাঁ, বিগত ফ্যাসিস্টরা রাজনীতি করার কোনো সুযোগ দিত না। ওপেন প্রোগ্রাম করা তো দূরের কথা, ইনডোর প্রোগ্রামের অনুমতিও পেতাম না। কোনো একটা হল আমরা পেতাম না, একটা ভালো কোনো হল, যে ভালো হলে একটা প্রোগ্রাম করব এমন সুযোগও আমাদের ছিল না। শুধুমাত্র এই ছোট ছোট প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রাম, কখনো মানববন্ধন, রমজান আসলে রমজানের একটা মিছিল, এইভাবে আমরা জমিয়ত উলামা ইসলামটাকে ধরে রেখেছিলাম। 2018 সনে যখন সবাই চিন্তা করলেন যে নির্বাচনে অংশ নিব, তো আমিও মনোনয়ন দাখিল করেছিলাম এই জমিয়ত থেকে। তখন তো আমরা 20 দলীয় জুটে ছিলাম। 20 দলীয় জুটে যেহেতু ছিলাম, আমিও মনোনয়ন দাখিল করেছিলাম। অবশেষে জুটের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলাম। তো এই 24 সন পর্যন্তই জমিয়তকে পরিচিত করানোর জন্য কার্যকর কোন কর্মসূচি আমরা পালন করতে পারি নাই। যদিও সংগঠনটা পরিচিত, ভারতে মুসলমানদের সবচেয়ে বড় দল জমিয়ত উলামা ইসলাম, পাকিস্তানে মুসলমানদের সবচেয়ে বড় দল জমিয়তে উলামা ইসলাম, এবং পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশে জমিয়তে উলামা ইসলাম নামে মুসলমানরা সংগঠিত। আর আমাদের বাংলাদেশেও আলহামদুলিল্লাহ এখন তো প্রত্যেকটা জেলাতেই কমিটি আছে, প্রায় উপজেলাতেই কমিটি আছে। আমাদের কিশোরগঞ্জে 13টা উপজেলাতে কমিটি আছে, এবং আমরা এবার 6 জন প্রার্থীও ঘোষণা করেছি। হ্যাঁ, 6 জন প্রার্থী আমরা প্রত্যেকটা আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। প্রত্যেকটা আসনে আমাদের কার্যক্রম চলছে। আমাদের সংগঠন একটা ঐতিহাসিক সংগঠন, ইতিহাসের পাতায় পাতায় এই সংগঠনের নাম লেখা আছে। যদি ব্রিটিশ খেদাও আন্দোলনের ইতিহাস কেউ পড়তে চায় তাহলে জমিয়ত অবশ্যই পড়তে হবে। কেউ যদি দারুল উলুম দেওবন্দের ইতিহাসটা পড়তে চায় তাহলে জমিয়ত উলামা ইসলামকে পড়তে হবে। কেউ যদি ব্রিটিশ খেদাও আন্দোলনের মাস্টার মাইন্ড 1857 সনে যে আজাদি বিপ্লব হয়েছিল, আজাদি আন্দোলন,
আজাদী আন্দোলন ব্যর্থ হওয়ার পর নতুন করে ব্রিটিশ খেদাও আন্দোলনের যিনি মাস্টার মাইন্ড ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, ওনার ইতিহাস যদি পড়তে হয় তাহলে জমিয়তের ইতিহাস আসবে, কারণ উনি ছিলেন জমিয়তের প্রথম সভাপতি এবং আমাদের এই উপমহাদেশে সবচাইতে যিনি প্রভাবশালী আলেম হিসাবে পরিচিত হয়েছিলেন এবং যার সাহসিকতা, যার নেতৃত্বে, যার আপনার তুখুর নেতৃত্বে এবং যার সাহসিকতায় এবং তীক্ষ্ণতায় ব্রিটিশ বিতাড়িত হয়েছে হুসাইন আহমদ মাদানী, মরহুম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। ওনার সম্পর্কে তো সবাই জানেন, জমিয়ত উলামা ইসলামের নাম না জানলেও হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর নাম এদেশের প্রত্যেকটা মানুষই জানে। ওনার হাত ধরে জমিয়ত বিস্তৃত হয়েছে, তো ওনার ইতিহাস পড়তে গেলেও জমিয়তের ইতিহাসটা অটোমেটিক চলে আসবে। এজন্য আমরা 14 সন থেকে কাজ শুরু করেছি ধীরে ধীরে, আর 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা জমিয়তে উলামা ইসলাম নিয়ে, জমিয়তে উলামা ইসলাম আমরা ব্যাপকভাবে কাজ শুরু করেছি। তো একটা কথা সবাইকে বলতেই হয়, জানাতে হয় এই তথ্যটা, যে জমিয়তে উলামা ইসলাম একমাত্র সংগঠন, ইসলামী ঘরানার একমাত্র সংগঠন যে 47-এ ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনেও শিব্বির আহমদ উসমানের রহমতুল্লাহ নেতৃত্বে 47-এ জমিয়তে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের 71-এর মহান মুক্তিযুদ্ধেও জমিয়ত উলামা ইসলাম রেজুলেশন করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এই দলে মুস্তফা আজাদ রহমতুল্লাহ আলাই, শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাই, ওনারা সহ অনেক বড় বড় ওলামাই কেরাম মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই জমিয়ত উলামা ইসলামের সমৃদ্ধ একটা ইতিহাস আছে। এই জমিয়ত উলামা ইসলামের বিশেষ বিশেষ বরেণ্য ব্যক্তিবর্গ আছে এখনো বাংলাদেশের শীর্ষ ওলামাই কেরাম বলতে যাদেরকে বুঝায়, হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক রহমতুল্লাহ আলাই, হযরত ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, উনি আমাদের সভাপতি, বাংলাদেশের অন্যতম একজন হাদিস বিশারদ, বাংলাদেশের অন্যতম একজন বড় আলেম, আমাদের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। সোহেল ভাই অবশ্যই ওনার কথাবার্তা আপনি শুনেছেন টক শুতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রোগ্রামে ছিল। হ্যাঁ, আফিন্দি সাহেব হাফিজাহুল্লাহ। হ্যাঁ, এত বরেণ্য ব্যক্তিবর্গ আমাদের এই দলে আছেন এবং অতীতে যারা অতীত হয়েছেন, যেমন আমাদের অঞ্চলে ছিলেন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ, মাসিক মদিনার সম্পাদক বললি সবাই চিনে, হ্যাঁ, মহিউদ্দিন খান রহমতুল্লাহ, উনিও ছিলেন জমিয়ত উলামা ইসলামের নির্বাহী সভাপতি। এই ধরনের ব্যক্তিবর্গের পরিচয় যখন আমরা তুলে ধরছি এবং জমিয়তের বড়রাজ্য, স্বর্ণোজ্জ্বল গৌরবময় ইতিহাস আমরা যখন মানুষের সামনে তুলে ধরতেছি, এই দলটা হলো পীর ওলি আউলিয়া, পীর বুজুর্গদের দল এবং এই দলটা তুখুর মেধাবী বুজুর্গ আলেম ওলামাদের দল। এই কথাগুলো যখন আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, ব্যাপকভাবে মানুষ জমিয়তের দিকে আকৃষ্ট হচ্ছে এবং জমিয়তের ফরম পূরণ করে ব্যাপকভাবে মানুষ সদস্য হচ্ছে। আমরা আশা করি অল্প দিনের মধ্যেই এই যে অসংগঠিত একটা বড় দল জমিয়ত উলামা ইসলাম, এটা সংগঠিত বড় দলে পরিণত হবে ইনশাআল্লাহ। আব্দুর রহমানকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আরো কথা বলবো সোহেল ভাইকে ধন্যবাদ। জমিয়ত উলামা ইসলাম যেহেতু অনেক পুরনো দল, মাঝখানে আবার ডাউন হয়ে গেছে, আবার বড় হবে সেই প্রত্যাশা রাখি এবং জনমনে পৌঁছে যাবে। জি সোহেল ভাই, আমরা আপনার কাছে জানতে চাই, মাঝখানে ডাউন হয়ে গেছে এই কথাটা, মাঝখানে ডাউন হয় নাই, এখনো ইসলামপন্থীদের মধ্যে প্রভাবশালী একটা সংগঠন হলো জমিয়ত উলামা ইসলাম। কিন্তু কিশোরগঞ্জে আমরা কাজ শুরু করেছি মাত্র এই 14 সন থেকে। হ্যাঁ, কিন্তু আমরা যোগদান করেছি 14 সনে, কিছু কিছু কাজ করতেছিলাম। যেহেতু ফ্যাসিস্টদের আমলে বড় প্রোগ্রাম দেওয়া সম্ভব ছিল না, আমরা সেভাবে পরিচিত করাতে পারি নাই। 24-এর পর থেকে আলহামদুলিল্লাহ অল্প দিনে 1 মাসে আমাদের 1 মাসে 10 বছরের কাজ হয় এখন বর্তমানে জমিয়তের কাজ 1 মাসে 10 বছরের কাজ হয়। জি আপনি আবার বলবেন। জি ধন্যবাদ আপনাকে। আমরা অতিথি খালিদ সাইফুল্লাহর কাছে যেতে চাই। জি আপনাদের কিশোরগঞ্জে 20শে সেপ্টেম্বর বিএনপির জেলা সম্মেলন গেছে, দীর্ঘ 9 বছর পর আপনাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে অনেক প্রশ্ন, অনেক কিছু আছে, পাল্টা অভিযোগ আছে। আমরা একটু জানতে চাই, কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এক নেতা এক পদ যে নীতিটি ছিল,
আপনি সেই বিষয়টি নিয়ে আপনি সংবাদ সম্মেলনও করেছিলেন। আ নীতি কতটা বাস্তবায়িত হচ্ছে এবং অভ্যন্তরীণ বিভেদ নিরসনে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ আব্দুর রহমান। এই স্পর্শকাতর বিষয়ে স্পর্শকাতর সময়ে আমাকে প্রশ্নটা করতেছে, যার দরুন প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য একটু কঠিন, কারণ সামনে নির্বাচন চলে আসছে। দলের গড়ের কথা এত বাইরে বলতে নাই, বললে এগুলি একটু সমস্যার না, সৃষ্টি না, হয়। জনমনে যাক, কিছু কথা আছে সেগুলো একটু বলতে হয়। একটু এজন্যই প্রশ্নটা আচ্ছা করা। আচ্ছা। এর আগে আমি মৌলানা জামিকে ধন্যবাদ দেই। আমি অনেকদিন পরে ইতিহাসটা আমার একটু কম জানা ছিল। আমি জাস্ট খালি মৌলানা আব্দুল আলিম হুসাইনি সাহেব এই দলের তিনি ইলেকশন করতেন, ওই হিস্ট্রিটাই জানতাম। এই দল যে এত পুরানো দল এটা আমি জানতাম না। আমি ওনাদের ইফতার পার্টিতে গিয়েছিলাম। ওই সময় তো মৌলানা জামির ইফতার পার্টিতে যাওয়াও রিস্ক ছিল। কোন সময় হাসিনার পুলিশ যায় বলে জেএমবির সাথে সোহেল ভাই মিলেমিশে এরা দেশকে মনে হয় জেএমবি বানায় ফেলবে। কতক্ষণ পরে জঙ্গলি নাটক সাজাইয়া দেখা যেত মৌলানা জামির পিছনে আমারও রশি দিয়া বাঁধছে, এমনি তো বাংলার মধ্যে হইতো। আজকে আমলটা তো এমনই গেছে। তারপরেও মৌলানা জামিরা যে সুন্দর করে এই সংগঠনটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সংগঠন যত পুরানো হোক, কিন্তু মৌলানা জামি থাকাতে, তার বাবাও অনেক বড় মাপের আলেম ছিলেন, জি, খুব ভালো ওয়াজ করতেন, আমি শুনতাম। ও থাকাতে এই সংগঠনটা এখন অনেক ফ্লারিশ হয়ে যাচ্ছে এবং সংগঠনটা ভালোই কার্যক্রম চালাচ্ছে। আর সঠিক ইসলাম যেটাকে আমরা চিনি, এবং আমিও ছোটবেলায় মাদ্রাসা থেকেই বের হয়েছে, আমারও তো মৌলানা জামির মতো আলেম হওয়ার কথা ছিল। আমার বাবা খুব স্বপ্ন দেখতেন আমি বড় আলেম হব। পরে আলেম হতে পারি নাই। লেম ঠিক আছে, এটা কি যা না সেটা পরে ব্যাখ্যা দেওয়া যাবে। দেখ, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। জি। আর ওই মাদ্রাসা থেকে বের হওয়ার সময় আমাকে হুজুররা যেটা শিখিয়েছিলেন, যে সদা সত্য কথা বলিতে হইবে, কখনোই আপোষ করা যাবে না, এই থিওরিটা আসলে ছোটবেলা থেকেই মাথায় ঢুকে গেছে। যার দরুন আমি এই গত 17 বছরেও আমাদের অনেক নেতা টেতারা একটু ভয় টয় পাইতো এবং কিছু ম্যানেজ করে চলার চেষ্টা করতো। আমি ওই যে জামি আমদানি মাদ্রাসায় পড়তাম, একটু মৌলানা জামি সাহেবদের হুজুররা, আমাদের হুজুররা শেখাতেন যে অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। আমার কাছে মনে হয়েছে হাসিনা একটা অন্যায়কারী মহিলা। এই মহিলা আমাদের উপর অত্যাচার করতেছে, বাংলাদেশের উপর অত্যাচার করতেছে, বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করতেছে, তাকে প্রতিরোধ করতে হবে। এই জন্য আমি সেখানে ছিলাম। যাক, আমরা আসলে যে প্রশ্নটা আব্দুর রহমান করলেন, সে 20 তারিখের সম্মেলনে অনেক ঘোষণা ঘটেছে। আসলে আমাদের এই দলের যে চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, শরীফুল আলম। ওনার জি, তারেক। সম্বন্ধে ইন্ডিয়া হাজার কোটি টাকা খরচ করে ওনার বিপক্ষে যত জনমত সৃষ্টি করা যায় সব চেষ্টা করেছে। অথচ গত 14 মাসে এই ভদ্রলোক এমন কোন মেসেজ থ্রো করে নাই যে মেসেজটা বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের আলেমদের বিপক্ষে, বাংলাদেশের মানুষের বিপক্ষে, বাংলাদেশের সমস্ত ধর্মের বিপক্ষে এমন একটা শব্দ উনি উচ্চারণ করেন নাই। কারণ উনি নিজেকে বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষের নেতা হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন। ওই 20 তারিখের সম্মেলনে আমাদের কিছু প্রবলেম হয়েছে, হওয়ার পরে এই বিচারটা ওনার কাছে চলে গেছে। চলে যাওয়ার পরে উনি প্রথম নির্বাচনকেই, যেহেতু প্রশ্ন উঠেছে, উনি এটাকে বাতিল করে দিয়েছে। বাতিল করে অনেক কথাবার্তা বিষয় হয়েছে। আসলে দলের সেটা একদম ইন্টারনাল বিষয় ছিল। আর আমি যেহেতু সেখানে প্রার্থী ছিলাম, আমরা আসলে প্রার্থীর প্রতিযোগিতাটা এমন হয়েছিল একদম এক্সট্রিমে চলে গেছে। আর আসলে দল তো একটু বড় দল হইলে যা সমস্যা হয়, যে পদের একটা প্রতিযোগিতা বিশাল করে থাকে। আর আমাদের দল একটু ক্ষমতার কাছাকাছি, অনেকে ধারণা করতেছেন যে ক্ষমতায় যাবে এই দল। এই জন্যই দলে অনেক নতুন মানুষও আসতে চায়। ওরা বিভিন্ন ভাবে বাতাস টাতাস দেয়, দলকে গ্রুপিং সৃষ্টি করে। আগে মিছিলে লোক পেতাম 50-100, জেল খাটার সময় লোক পেতাম 10 জন 12 জন। এখন তো মিছিল শুরু হইলে পরে আর শেষ থাকে না। কোত্থেকে যে মানুষ চলে আসে। ছবি তোলার সময় অনেক সময় ভয় পাই যে ছবিটা কার সাথে তুলছি। পরে হঠাৎ করে ফেসবুকে দেখি আছে যে ভাই উনি তো আওয়ামী লীগ করতো, আপনাদের আসলে ছবি তুলেছেন, ওটা তো ছাত্রলীগ করতো, অমুক সমুক এই সেই। এই জন্য এই সম্মেলনটা ক্ষমতায় যাওয়ার আগে আগে মুহূর্ত, তো এই জন্য খুব কম্পিটিশন হয়েছিল। এই কম্পিটিশনে আমরা দলের কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল। হওয়ার পরেও আমরা সেটাকে, যেহেতু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সেটাতে ইনভলভ ছিলেন, আমরা সম্মিলিত ভাবে সেটা সুন্দরভাবে সমাধান করেছি। আপনি যে কথাটা বললেন, এক আমি নেতার এক পদ, এটা আমাদের সংবিধানের
বিএনপির যে সংবিধান আছে সেটার 15 ধারার ধারা মোতাবেক আছে যে আমাদের কোনো নেতা একটি মানে কার্যকরী 2টা পদে থাকতে পারবে। কার্যকরী 2টা পদের মধ্যে আমার 2টা পদ ছিল। একটা আমি এখন যেটা সদর উপজেলা বিএনপির সভাপতি, আরেকটা ছিল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। যদিও বা পরশুদিনও আমাকে চিঠি দিয়েছেন বিএনপির কেন্দ্র থেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে। আমি এখনো এই পদে আছি, সেন্ট্রাল বলতেছেন, এই জন্য আমি এই বিষয়ে কোনো বক্তব্য দিলাম না। যদি এটা কনফার্ম হয়, তাহলে যদি এটা কার্যকরী পদ হয়, তাহলে আমি 2টার একটা ছেড়ে দিব। অর্থাৎ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যদি রাখি, তাহলে থানার সভাপতি পদটা আমি ছেড়ে দিব। আর যদি থানার সভাপতিটা রাখি, তাহলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছেড়ে দিব। এটা যদি সেন্ট্রাল বলে যে এটা কার্যকরী পোস্ট, কার্যকরী পোস্ট বলতে আমাদেরকে বোঝায়, যেমন আমাদের সভাপতি সাহেব উনি 2টা পোস্টে আছেন, একটা সাংগঠনিক সম্পাদক, এটা একটা কার্যকরী পোস্ট, আর একটা জেলা বিএনপির সভাপতি কার্যকরী পোস্ট। সহজ যেটা থাকে এটাকে কার্যকরী পোস্ট অনেক সময় কাউন্টে আসে না, যদি আসে তাহলে আমি এটা ছেড়ে দিব। আর আমাদের নেতৃত্ব 2টা পদের বেশি কাউকে অ্যালাউ করে না। আপনি গাজীপুরে জানেন ফজলুল হক মিলন সাহেব আমাদের গাজীপুরের সভাপতি হয়েছেন, উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, পরে উনাকে থেকে সরাইয়া দেওয়া হয়েছে। আমাদের আরো কয়েকজন এমন ছিলেন যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এর ব্যত্যয়ও আছে, যেটা আমাদের রসিন্দিতে খোকন ভাইয়ের 2টা পোস্ট এখনো আছে। 2টা কি কার্যকরী পোস্টের মধ্যে পড়ে কিনা আমি ক্লিয়ার না। আরেকটা জায়গাতে সম্ভবত থাকতে পারে না, আর কিশোরগঞ্জে আছে। কিশোরগঞ্জের বিষয়টা একটু অন্যরকম থাকে বলেই এটাতে উনি আছেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে অ্যাক্টিং চেয়ারম্যান যদি এটার মধ্যে স্ট্রং হন, যে আমাদের সংবিধানে যা আছে সবাইকে ফলো করতে হবে, তাইলে হয়তো আমাদের নেতৃত্ব যারা আছেন সবাই আমরা একটা পদ নিয়ে রাজনীতি করব। আসলে পদের প্রতি এত আগ্রহ অনেকের নাই। একটা পদ হইলেই আসলে নেতার নেতৃত্ব চলে। আর আপনি যদি নেতা থাকেন, এই যে মৌলানা জামির কথাই আমি বলছিলাম, যে এই রাজনৈতিক সংগঠন যে আছে কিশোরগঞ্জ, এটাই আমি প্রথম জানতাম না। আমি মৌলানা জামির কারণেই জেনেছি, আমাকে ইনভাইট করেছিল একটা ইফতারে যাওয়ার জন্য, পরে থেকে আমি জানি। আর মৌলানা জামি তো ব্যক্তিগত ভাবেও খুব জনপ্রিয় মানুষ, তার বাবাও জনপ্রিয় ছিলেন, তার কারণেই সংগঠনটা দাঁড়িয়ে। আসলে আপনি ব্যক্তিগত ভাবে যদি শক্তিশালী থাকেন, মানুষের সাথে যদি আপনার রিলেশন থাকে, আর আপনি যদি মোটামুটি সততার সাথে সামনে হাঁটতে পারেন, মানুষ যদি মনে করে এই ভদ্রলোক তার নীতিতে অটল থাকে, আপোষহীন থাকেন, হাসিনার মতো ফেসিস্টের বিরুদ্ধে দাঁড়ান, তখন কিন্তু আপনারা তো বড় বড় পদ লাগে না, একটা পদ হইলে আপনি নেতৃত্ব দিয়ে যেতে পারেন। এবং আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। আমার রাজনৈতিক টোটাল জীবনে আমি সেই মাদ্রাসা থেকে বের হইলাম 82-83 দিকে সম্ভবত, তারপর থেকে আমি ছাত্র দলের সাথে জড়িত। আমি এই গত 40-43 বছরে আমার কাছে পদ ছিল মাত্র 2 বছর, আর ইদানিং ছিল সভাপতি, সদরের সভাপতি হয়েছি 2 বছর, এই কার্যকরী পোস্ট 2টা ছিল, 4 বছর 5 বছর, বাকি সময় আমার কোনো পদ ছিল না, আমি সদস্য ছিলাম। এই অবস্থায় থেকে আমি রাজনীতি করে যাচ্ছি। তা আপনাদের দোয়ায় আমার কাছে তো মনে হয়েছে পদের চেয়ে মানুষের সম্পৃক্ততা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনিই সবচেয়ে বড় নেতা। আর আমি মনে করি পদ না থাকলে জনগণকে বেশি জিজ্ঞেস করতে হয়, কারণ তখন ভাবতে হয় আমার তো পদ নেই, মানুষকে ম্যানেজ রেখে আমাকে চলতে হবে। আর পদ থাকলে শরীরের মধ্যে একটু চর্বি হয়ে যায়, একটু নেতা নেতা ভাব চলে আসে, তখন মানুষের কথা একটু কম মনে রাখে। যেমন ক্ষমতায় থাকলে পপুলার লেস যেটা হয়ে যায়, যেমন আমি, আল্লাহ যদি এমপি হওয়ার সুযোগ দেয় আর কি, আমার অনেক সময় ভয় লাগে যে আমি যদি কোনো কারণে এমপি হতে পারি আর কি, তাহলে হায়েস্ট 1 বছর আমার জনপ্রিয়তা থাকবে, কিংবা 6 মাস থাকবে, এরপরে জনপ্রিয়তা কমে যেতে পারে। কি কারণে? কারণ মানুষ আসলে প্রত্যাশা এত বেশি হয়েছে, এটা চিন্তা চেতনার বাইরে। যাকে এই লাইনে আমি যাব না, আপনার শুধু প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব, যে আমাদের নেতৃত্ব যদি সিরিয়াস হয় যে 2টা পদের একজন এক নেতার এক পদ থাকবে, তাহলে আমরা সবাই সেই সিদ্ধান্ত মেনেই সামনে এগোবো ইনশাল্লাহ। আমাদের এতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যে মানুষটা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চাচ্ছে, যে মানুষটা চাচ্ছেন যে বাংলাদেশে, যেমন আমরা ভারতের বিপক্ষে সবসময় একটা অবস্থান আমাদের থাকে, কারণ ভারত সবসময় আমাদেরকে কবজা করে রাখতে চায়। ওরা চায় যে হাসিনার মতো কেউ এই বিদেশে থাকুক, দালালি করুক, তাদের স্বার্থ দেখুক। আগে দখল করে চাইতো, এখন চাই যে আমার মতো একটা রাষ্ট্র, এদেশের রাষ্ট্রনায়ক থাকুক, যে ইন্ডিয়ার পক্ষে কথা বলবে। যেমন তারেক রহমান সাহেবকে বিবিসি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল
যে আপনি ভারতের রাজনীতি নিয়ে কি বলেন। উনি খুব চমৎকার উত্তর দিয়েছেন, কারণ উনি তো উত্তরটা যেটা দিয়েছেন যে আমার দেশের মানুষ যদি মনে করে যে ভারত ভুল করতেছে, তাহলে আমি তো আমার দেশের মানুষের পক্ষে। কারণ আর আমার দেশের মানুষ তো মনে করবেই, এই কারণে যে আমার দেশে গত 17 বছর যাবত যেই একটি হাসিনা ক্ষমতায় ছিলেন, উনি আমাদের প্রায় 2200 মানুষকে হত্যা করেছে গত 1-1.5 মাসে। ওয়াসিম, সাইদ, মুগ্ধের মতো মানুষ শহীদ হয়েছে। সবচেয়ে বেশি কি শিশু তার মায়ের কোলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। একটা শিশু তার মাথায় গুলি লেগে তার মায়ের পেটে ঢুকেছে। এত নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই দেশের আলেমরা, মৌলানা জামির মতো কত আলেমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যায়ের প্রতিবাদ করতে শাপলা চত্বরে গিয়েছিল, তাদেরকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আজকে ঢাকায় অবস্থান করতেছি, আমার ঠিক অফিসের পাশেই এই ঘটনাটা। রাতে আমি প্রায় 1টার সময় অফিস থেকে বের হই। আমি সেদিন দেখেছি কত নির্মমভাবে কি নির্যাতিত হয়েছে সে দেশের আলেম এতিমরা। সে সময় আল্লাহর আরশ কেঁপেছিল। এইভাবে আমাদের প্রায় 50 লক্ষ আসামি হয়েছে, লক্ষাধিক উপরে মামলা হয়েছে, আমাদের কত নেতা গুম হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ। এই সমস্ত অত্যাচারের পরে আসলে যেই মানুষটাকে ইন্ডিয়ার মতো জায়গাতে মোদী সরকার বলে তাকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ কষ্ট পেয়েছে। এটি তারেক রহমান সাহেব বলেছেন। যদি 18 কোটি মানুষ মনে করে যে আমাদের খুনি একজন মানুষকে ইন্ডিয়া থাকার ব্যবস্থা করে দিচ্ছে, তাহলে তাদের সাথে তো সম্পর্ক ওই সরকারের সাথে আমাদের ভালো যাবে না। হ্যাঁ যাবে, ইন্ডিয়াতে ভালো মানুষ আছেন, অনেক রাজনীতিবিদ আছেন যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, এদেশে অনেক ভালো মানুষ আছেন যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো। কিন্তু হাসিনাকে যে সরকার সুযোগ করে দেয় থাকার, তার সাথে তো আর যাই হোক আমাদের সম্পর্ক ভালো থাকতে পারে না। যেমন আজকে ওদের নিরাপত্তা উপদেষ্টা বলেছে যে হাসিনার পতনের মূল কারণেই ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতাকে কক্ষিগত করা, গণতান্ত্রিক প্রক্রিয়া না দেওয়া, মানুষকে কথা বলতে না দেওয়া। এটা এতদিন পরে স্বীকার করেছেন, যে কথাটা 17 বছরই আমরা বলে যাচ্ছি। যাক, আমরা আসলে আপনার কথার উত্তরে শুধু বলবো, আমরা চেষ্টা করে যাচ্ছি এই সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য, যে বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো। আর বিশেষ করে কিশোরগঞ্জের মানুষ, আমরা সবসময় সচেতন মানুষ ছিলাম, সচেতন মুসলমান ছিলাম। এইবারও এই আলেমরা সহ আমরা সাথে মিলে যখন 5ই আগস্টের পরে কিশোরগঞ্জ উত্তপ্ত হয়েছিল, আমরা রাতের রাত একসাথে পাহারা দিয়েছি। এই আলেমরা যে কষ্ট করেছে প্রতি রাতে পাহারা দিয়ে, এটা ধর্মীয় চেতনার মধ্য থেকে করেছে এবং সেখানে কোনো সাম্প্রদায়িক বীজ যাতে বপন না হতে পারে, এই জন্য করেছে। এটাই ইসলাম, ইসলামের বেসিক চিন্তা চেতনা এটা। তবে আবার ইসলামে এটা নাই, মৌলানা জামি মনে আমার সাথে একমত হবেন, যে কেউ যে পূজা মণ্ডপে যায় বলবে যে পূজা আর রোজা এক হয়ে গেছে, কিংবা পূজা মণ্ডপে যায় ওদের মতো করে নৃত্য করবে, কথা বলবে, মনে হয় ইসলামে এগুলি অ্যালাউড না। হয়তোবা আমরা কোনো না কোনো কারণে যাই, আমাদের লিমিটেশনটা মনে থাকতে হবে। জি, ইসলাম এটাকে সমর্থন করে না। যারা এমনটি করেছেন আমরা এটার প্রতিবাদ করেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আলেমরা যদি সঠিক ইসলামকে আমাদেরকে পথ না দেখায়, তাহলে আমাদেরও আসলে মিসগাইডেড হয়ে যেতে হবে। যেমন আমরা যেহেতু প্রসঙ্গটা আসছে, যে আমরা মনে করি যে অমুসলমান যারা, তারা তাদের ধর্ম পালন করবে, উৎসবটা তাদের, সরকার তাদেরকে নিরাপত্তা দিবে সরকার। মন্দিরে পুলিশ যাবে, র্যাব যাবে, আর্মি যাবে, ওরা গিয়া পাহারা দিবে, পরিপূর্ণ নিরাপত্তা দিবে। অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন হলে সরকার তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান, আমরা মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাতে পারি না, সহযোগিতা করতে পারি না। এটা পূজা। তাহলে আমরা তো সহযোগিতা, গত তারিখে যখন 5ই আগস্টের পরে ঝামেলা হলো, তখন তো আমাদেরকে সাথে নিয়ে মৌলানা রশিদ সহ যারা ছিলেন সবার নেতৃত্বে তো টিম করে পাহারা দেওয়া হয়েছে। ওইটা কি ওই যে সাম্প্রদায়িকতার কারণে এটা করা হচ্ছিল না? এটা হলো তাদের একটা হলো তাদের জানমাল পাহারা দেওয়া, আর একটা হলো তাদের উপাসনালয়ে গিয়ে শুভেচ্ছা জানানো এবং মিষ্টি মুখ করা, নাড়ু খাওয়া, হ্যাঁ, আনন্দ ফুর্তি করা, ওদের এই ওই কাজটায় সহযোগিতা করা, এটা করা যাবে না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।
আসলে আমাদের আলেমদের কাছ থেকেও আমাদের অনেক কিছু জানার কিছু গ্যাপ থাকে, এগুলি আজকে আসলে আমার সুযোগ হয়েছে, এই জন্য আমি আর আব্দুর রহমানের দাওয়াতটা মিস করি নাই, আমি এই জন্য অ্যাটেন্ড করেছি। ধন্যবাদ। জি ভাই, আপনাকে তো পাওয়া যায় না সচরাচর। ঢাকা থাকেন, না, কিশোরগঞ্জ বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, আর যেহেতু সামনে নির্বাচন আসছে আপনারা ব্যস্ত থাকেন। মনে হচ্ছে যে প্রশ্নের উপর প্রশ্ন করতেই থাকি আর শুনতেই থাকি সারা রাত চলে না, তবে রহমানকে তো সময় দিব, রহমান আমার খুব প্রিয় মানুষ। হ্যাঁ, জি, জি। বলো। আমরা আরেকটু আপনার কাছে আরেকটু জানতে চাই যে কিশোরগঞ্জ নিয়ে আমরা দেখছি যে বিভিন্ন সময় ষড়যন্ত্র, কিশোরগঞ্জকে ভেঙে ফেলার যে একটা পরিকল্পনা হয়েছিল। আ বিশেষ করে কিছুদিন আগে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে ময়মনসিংহের সাথে আমাদের বিভাগকে একত্রিত করার যে একটি আ প্রভাব প্রজ্ঞাপনের মতো একটা সরকার চাচ্ছিল। সেই বিষয়টা এখন ফিরে এসেছে সরকার। আসলে এখন দেখা যাচ্ছে যে ভৈরবকে জেলা করার দাবিতে যেভাবে আন্দোলন হচ্ছে এবং সেখানে আ আহত ২০ জনের উপর আহত হয়েছে এবং ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ হচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্যটা কি? ধন্যবাদ। আসলে এই বিষয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম গত ৪-৫ দিন আগে। আমি বলেছিলাম যে ১১ সন্ধির ট্রেনে আসার পথে ওই যে বাইপাস যে রেলওয়েটা, এই রেলওয়েটা যদি করে দিত, তাহলে আমাদের কিশোরগঞ্জের মানুষ ০.৫ ঘন্টা ১ ঘন্টার সময় বেঁচে যেত। এটা লেখার পরেও এটা নিয়ে অনেক মন্তব্য হয়েছে, আমাকে অনেকেই গালিগালাজ করেছে, হালকা হালকা, এগুলি মন্তব্য করতেই পারে। ওনারা অনেকেই দাবি করেছেন যে ভৈরবের মানুষ চায় না যে বাইপাসটা হোক। তখন আমি আসলে একটু এম্বারেস হয়েছিলাম যে আমি তো আসলে চাইছি যে বাইপাস হওয়া মানে কি, এটা ভৈরবকে বাদ দিয়ে কিছু না। ভৈরব তো যেমন চিটাগঙ্গে গাড়ি যায়, ভৈরবের উপর দিয়েই যায়, সব ট্রেন তো এখানে থামে। আমাদের কিশোরগঞ্জের গাড়িও তো ভৈরব থেমেই আসবে। অনেকেই ধারণা করেছেন যে ডাইরেক্ট গাড়ি চলে আসবে, আসলে ডাইরেক্ট গাড়ি আসবে না। ভৈরব থামবে, ৫ মিনিট সময় দিবে, তারপরে আসবে এখানে। এটা তো ম্যান্ডেটরি, অন্য ট্রেন যেভাবে যায়। আমি যেটা বলছিলাম যে ট্রেনটা ক্রসিং করতে যায় আমাদের ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় নষ্ট হয়। এই জি, জন্য আমি চাচ্ছিলাম যে অর্থনৈতিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, কারণ সময় তো আসলে অনেক গুরুত্বপূর্ণ। কিশোরগঞ্জ জেলা শহর থেকে ঢাকা শহরে আপনি যদি ডিরেক্ট ট্রেনটা হয়ে যায়, তাহলে জাস্ট ২.৫ থেকে ৩ ঘন্টা, পৌনে ৩ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এবং আমার একটা চিন্তা আছে এটার মধ্যে, যদি আল্লাহ চাহে তো আমাদেরকে সেই সুযোগ দেয়, আর আমি যদি কোন কারণে আমি রহমান এবং মৌলানা জামিদের দোয়ায় যদি এমপি হওয়ার সুযোগ থাকে আর কি, তাহলে আমি যেটা চিন্তা করব যে সকালবেলা এবং বিকালবেলায় আমাদের একটা ট্রেন থাকবে, যেটা শুধু মানে ভৈরবে স্টপেজ দিবে আর ডিরেক্ট চলে আসবে কিশোরগঞ্জ, যাতে আমাদের মানুষগুলা সকালে যে কাজকর্ম শেষ করে আবার কিশোরগঞ্জে চলে আসতে পারে। কারণ কিশোরগঞ্জে যদি ৯টার মধ্যে আসতে পারে, তাহলে কিশোরগঞ্জে থাকতে খুব আরাম, বাচ্চাদের কাছে সময় দেওয়া যায়। আর সকালবেলা যদি ৬টায় রওনা দেয় নামাজ পড়ে, তাহলে আপনি দেখেন সারাদিনের শিডিউলটা মেনটেন করে ঢাকায়ও কিন্তু আমাদের কাজকর্ম করা যায়। তাহলে ঢাকার উপরে প্রেশারটা আমাদের কমে আসবে, আমাদের মানুষগুলা কিশোরগঞ্জেই থাকতে পারবে। আর কিশোরগঞ্জে থাকার জন্য কিন্তু সারা বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গা এটা। কারণ আমাদের কিশোরগঞ্জে কিন্তু পলিউশন নাই, অনেক শান্তিতে আমরা বসবাস করতে পারি। এবং যারা চাকরিতেও আসে, অনেকে কিশোরগঞ্জেই বসবাস করে থেকে যান, কিশোরগঞ্জে বাড়িঘর করে ফেলে। এই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন, কিশোরগঞ্জের ওই বাইপাস রোডটা করার জন্য বলেছি। আর জেলার বিষয়টা যেটা, আসলে একসময় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ তো করতেই হবে। আপনাকে থানাকে, মহকুমাকে আমরা জেলা করেছি, যেমন কিশোরগঞ্জ মহকুমা ছিল ৮৪ জনে, আমরা সেই আন্দোলন করেছি, জেলা হয়েছে। একসময় হয়তোবা অনেক উপজেলাকে আমাদের ভাই, জেলা করতে আমি হবে। বলতে চাচ্ছি তার মধ্যে আন্দোলন ধরেন তো ভৈরব হতেই দাবি পারে। করতেছে, আন্দোলন তো বাজিতপুর দাবি করতেছে, কালকে দাবি করছে নিকলি। নিকলিও একটা ঐতিহ্যবাহী জায়গা। আসলে একসময় কিন্তু আমাদের নিকলিতে কিশোরগঞ্জের সবচেয়ে বেশি রিসোর্স ছিল, ব্যবসায়িক সেন্টার ছিল, যেমন চিটাগঙ্গে ব্যবসায়িক সেন্টার থাকে না, নিকলিতে এমন সেন্টার ছিল। তারাও দাবি করতেছে, এমন অনেকেই দাবি করবে। তবে আমি যেটা মনে করি যে এখন এই সরকারের কাজ তো আসলে এটা না। এই সরকারের কাজটা হয়েছে এই যে ময়মনসিংহ বিভাগে আমরা থাকবো না না থাকবো, এই বিতর্কটা তোলাই উচিত হয়। কেন যে এটা তুললেন এই সরকার, আসলে এই সরকারের মাঝে মাঝে খায়া দেয়া কাজ কম থাকে, তো একটু পরিবেশটাকে উত্তপ্ত করতে চায়। কেন ওনারা বললেন যে ময়মনসিংহে থাকতে হবে? আমরা তো সেটেল হয়ে গেছে, আমরা ঢাকায় আছি, ঢাকায় থাকতেছি, এ তো সিদ্ধান্ত হয়ে গেছে। এটার বাইরে যদি কোনো সিদ্ধান্ত আসে, কিন্তু কিশোরগঞ্জের মানুষ কখনোই মানবে না। ৩০ লক্ষ মানুষ এটার জন্য রাস্তায় নামবে, সমস্ত মানুষ কথা বলবে, আমরা তো আছি। এই সিদ্ধান্ত কখনোই এটা হবে না, সরকার এটা ভুল করেছে। এই জন্যে হুট করে ভৈরবের মানুষগুলা জেলার জন্য, বাজিতপুরের মানুষগুলা জেলার জন্য উন্মুখ হয়ে একটা আন্দোলন সংগ্রাম করেছে। এর মধ্যে কিছু মিসগাইডেড পিপল, আমি বলবো যে জনতার মধ্যে কিছু লোক আন্দোলন করে এই পরিবেশটাকে নষ্ট করতে চায়।
আমার মনে হয় যে মূল নেতৃত্ব মনে এটার সাথে একমত না, যারা পাথর মেরেছে গাড়িতে, যারা ইয়ে মেরেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব এবং নেতৃত্বকে তাদের অনুরোধ করবে যারা জেলার জন্য নেতৃত্ব করেন, কোনো অবস্থাতেই কোনো ট্রেনের উপরে কোনো গাড়ির উপরে এভাবে আঘাত করা যাবে না, এটা অন্যায়। এবং যে পাথরগুলা যেভাবে মেরেছে আমি ভিডিও ফুটেজটা দেখেছি, যে এটাতে কত মানুষ আহত হতে পারে, এটা কোনো মানেই হয় না সেখানে। দেখ, যারা করেছেন মামলা হয়েছে, সেটা আইনগতভাবে প্রসিড হচ্ছে। তবে আমি মনে করি সবারই রাইট আছে যে কোনো আন্দোলন করার, তবে অবশ্যই সেটা সিস্টেমিক হইতে হবে, শান্তিপূর্ণভাবে হইতে হবে। এবং এই রাষ্ট্রে যে সরকার আছেন তারা তো আমাদেরই সরকার, আমরাই বসিয়েছিলাম, যদিও বা একটু উলট পালট হয় মাঝে মাঝে, তবে তারা যেন সঠিক ট্র্যাকে থাকেন। কিশোরগঞ্জ যেন যেভাবে আছেন সেভাবেই থাকবেন, এবং অখণ্ড কিশোরগঞ্জের দাবি তো আমাদের সারা জীবনই থাকবে। আমরা তো ভাই ভাই হিসেবে বসবাস করি। আমাদের 13টা উপজেলা নিয়ে একটা কিশোরগঞ্জ গঠিত, কিশোরগঞ্জের একটা ঐতিহ্য রয়েছে সারা জীবনের। হাওর বাউল অঞ্চল নিয়ে সাংস্কৃতিক ভাবে আমরা সমৃদ্ধ, আলেম উলামাদেরকে নিয়ে আমরা সমৃদ্ধ। সুতরাং আমরা চাই যে আমরা ভাই ভাই একসাথে মিলেমিশে আমরা থাকবো, সেটা তো আমি প্রত্যাশা করি, যাতে কিশোরগঞ্জ সারা জীবন আমরা একসাথে থাকতে পারি। একসাথে থেকেই আমরা সুন্দর একটা কিশোরগঞ্জ উপহার দিব, যাতে 13টা উপজেলারই সমস্ত মানুষের সম্মান থাকে, সেই জায়গাটাও আমরা খেয়াল রাখবো। সুতরাং জি ধন্যবাদ জি জানাই আপনাকে। অখণ্ড জি কিশোরগঞ্জ আমরা মিলেমিশে থাকবো এবং ঢাকার সাথে বিভাগের সাথে থাকবো, সেটাই আমাদের প্রত্যাশা, এবং সেটা শান্তিপূর্ণ ভাবেই থাকবো। এই কথা বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ জি করলাম। ধন্যবাদ আপনাকে। জি জি, আমরা মোহাম্মদুল্লাহ জামির কাছে যেতে চাই যে আপনার এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? আন্দোলন তো হতেই পারে স্বাভাবিক, কিন্তু আমরা যেভাবে এবারে উগ্রপন্থী ভাবে যে আন্দোলন দেখেছি, পাথর নিক্ষেপ করে আহত মানুষকে আহত করা, একেবারে ধুমধারাক্কা যে পাথর নিক্ষেপ করে, এটা জীবন হানিও তো হতে পারতো। আমি এরকম এই ভিডিওটা দেখেছি, তো ভিডিওটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। এটা তো স্বাভাবিক, আন্দোলন হতে পারে। যারা ভৈরব আছেন তারা ভৈরবকে জেলা করার জন্য অতীতে আন্দোলন করছেন, এখনো তারা করছেন। তো ভৈরব যদি জেলা হয় তাহলে ভৈরবের আগে থেকে তো বাজিতপুর যাচ্ছে, তাদেরকেও জেলা করতে হবে। তো আবার এই হাওড় জেলার জন্য আরেকটা গ্রুপ আন্দোলন শুরু করতেছে। নিখিতে তো আমাদের জেলা, হ্যাঁ হাওড় জেলা নামে, বাজিতপুরকে কেন্দ্র করে বা মিঠামুরকে কেন্দ্র করে এরকম একটা হাওড় জেলা করার চিন্তা ফিকির তারা করতেছে। এইভাবে যদি কিশোরগঞ্জ ভেঙ্গে কয়েকটা টুকরা হয়, তাহলে আমরা যেহেতু সদরের মানুষ, আমাদের কষ্ট একটু বেশি লাগবে। কারণ ভৈরব, বাজিতপুর, কুলিয়ারচর, ওনাদেরকে আমরা সম্মানও করি, কিশোরগঞ্জ আসলে তাদেরকে আদর যত্ন করি। এই যে আমাদের সভাপতি হয়ে গেছেন, যে আমাদের বিএনপির সভাপতি হয়ে গেছেন ভৈরব, আমাদের সভাপতি হয়েছে, সভাপতি হয়ে গেছেন। সদরের কেউ তো সভাপতি হন নাই। তা আমরা তো এই মিলেমিশে আছি। আমরা কিশোরগঞ্জের মানুষ আসলে মিলেমিশে থাকতেই পছন্দ করি। আমরা 13টা উপজেলা নিয়ে কিশোরগঞ্জ জেলা, এটা আমাদের একটা গৌরব। এতগুলো উপজেলা নিয়ে একটা জেলা, এটা খুব কম। আমি দেখেছি অনেক জায়গায় যে দুইটা তিনটা উপজেলা নিয়ে, দুইটা তিনটা উপজেলা নিয়ে একটা জেলা, হ্যাঁ একটা বৃহত্তম জেলা আমরা। আমাদের এই বৃহত্তম জেলাটা যদি ভেঙে যায় তাহলে একটু কষ্ট পাবো, স্বাভাবিক আমরা একটু কষ্ট পাবো। আমরা চাই সবাইকে নিয়েই আমরা ঐক্যবদ্ধ থাকি। যদি কখনো প্রয়োজন দেখা দেয় তখন দায়িত্বশীল যারা, তারা তো সিদ্ধান্ত নিবেন। আর আন্দোলন করারও তো সুযোগ আছে, আন্দোলন তারা করবে, নিয়মতান্ত্রিক আন্দোলন করবে। তো ওই দিনের ভিডিওটা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। যদি একটা শিশু বাচ্চার মাথার মধ্যে পাথর পড়তো, একটা নারীর মাথায় যদি পাথর পড়তো, একটা বৃদ্ধ লোকের মাথায় যদি পাথর পড়তো, তাহলে কি অবস্থাটা হতো সেদিন। আমি তো শুধু কষ্ট না, আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। যে আমি মনে করি এই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, একটা মামলা হয়েছে, আমি তাদের উপযুক্ত বিচারটা আমি চাই, উপযুক্ত বিচার হওয়া দরকার। যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে
উপযুক্ত বিচার হতে হবে, অন্যথায় ভবিষ্যতে আশকারা পাবে। তো আমরা আন্দোলন হোক, দাবি দেওয়া নিয়ে আন্দোলন হোক, তবে অহিংস আন্দোলন যেন হয়। আর আমরা যে আমরা অখণ্ড আপনার কথা কিশোরগঞ্জে শুনতে থাকতে চাই। আর ময়মনসিং বিষয়টা সেটেল ছিল, আমরা তো ঢাকার সাথে ছিলাম, আবারও ঢাকার সাথে যুক্ত হয়েছি। এই মাঝখানে এই ময়মনসিং এর নামটা এনে এই আমাদেরকে কেন উত্তেজিত করলো সেটা আমরা বুঝলাম না। ঢাকায় ছিলাম, ঢাকায় থাকবো ইনশাল্লাহ আমরা। জি, আপনি তো সুন্দর আপনাদেরকে বলছেন। আমরা একটু ধন্যবাদ। যেহেতু সামনে রাজনীতি নির্বাচনমুখী এখন, আমরা একটু নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা যেহেতু দুজনেই প্রার্থী, আ হুম। আর এমন পর্যায়ে যে দুজন কিন্তু কিশোরগঞ্জ ১ আসনের প্রার্থী। আমরা আমরা একটু জানতে চাই জমিয়তুল উলামা ইসলামের যিনি সভাপতি কিশোরগঞ্জ জেলার, যে কিশোরগঞ্জে যেহেতু আপনি ১ আসনে প্রার্থী হয়েছেন জমিয়তুল উলামা ইসলামের পক্ষ থেকে, জমিয়তুল উলামা ইসলাম কি পরিকল্পনা আপনি ব্যক্তিগতভাবে কিশোরগঞ্জ ১ হোসেনপুর নিয়ে আপনি কি ভাবছেন জনগণকে নিয়ে? দেখেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের অন্তরের মধ্যে দেশপ্রেম, মানব প্রেম, এই দুইটা জিনিস না থাকলে কেউ রাজনীতি করতে পারে না, কেউ রাজনীতিতে আসেও না। প্রথমত দেশপ্রেম এবং মানব প্রেম, এই দুইটা জিনিস থাকতে হয়। তা আমি নিজেও রাজনীতিতে এসেছি এই দেশ প্রেম থেকে। দেশটাকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, দেশ এবং দেশের মানুষের কল্যাণে কার্যকর কিছু করতে চাই, এই প্রেরণা আমার মধ্যে আছে। এই জন্যই আমি রাজনীতিতে এসেছি। এবং পাশাপাশি যেহেতু আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন হাদিস পড়ার, যৎসামান্য কিছু পড়ার তৌফিক দান করেছেন। তো আমি দেখেছি যে আল্লাহর রসুল মদিনায় গিয়ে একটা রাষ্ট্র গঠন করেছিলেন। সেখানে রাষ্ট্র গঠন করার পর 3টি জিনিস এই রাষ্ট্র থেকে বিদায় হয়ে গেল। একটা হলো অজ্ঞতা, অজ্ঞতা বিদায় হয়ে গেল। দারিদ্রতা বিদায় হয়ে গেল। নিরাপত্তাহীনতা বিদায় হয়ে গেল। একটা রাষ্ট্রের মধ্যে যখন অজ্ঞতা থাকে না, দারিদ্রতা থাকে না, নিরাপত্তাহীনতা থাকে না, এর চাইতে সুন্দর তো কোনো দেশ হতে পারে না। আল্লাহ রসুল যে রাষ্ট্রটা গঠন করেছিলেন, সে রাষ্ট্রটাই আমাদের মডেল। ওই রকম একটা রাষ্ট্র গঠন করার প্রেরণা আমার অন্তরে আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা পরিবার চালানোর বিধান যেমন দিয়েছেন, সমাজ চালানোর, রাষ্ট্র চালানোর বিধানও দিয়েছেন। আমরা সবাই এটা বুঝি যে সমাজে যত অশান্তি, এই অশান্তির মূল কারণ হলো অপরাধ। এই অপরাধের কারণেই অশান্তি। আর অপরাধ কোন আইনের দ্বারা নির্মূল হবে, এটা 300 এমপি গবেষণা করে বের করতে পারবে না। কোন আইনের দ্বারা অপরাধ নির্মূল হবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তো আল্লাহ তাআলা অপরাধ নির্মূল করার জন্য আইন দিয়ে দিয়েছেন। কোন আইনের দ্বারা চুরি নির্মূল হবে, কোন আইন কার্যকর হলে ডাকাতি ছিনতাই বন্ধ হবে, কোন আইন কার্যকর হলে জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ হবে, কোন আইন কার্যকর হলে মাস্তানি বন্ধ হবে, কোন আইন কার্যকর হলে আপনার বিভিন্ন যে অপরাধগুলো আছে, মাদক দ্রব্য, মাদক নির্মূল হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো আল্লাহ তাআলা যে আইনগুলো দিয়েছেন, এই আইনের পক্ষে তো জনমত তৈরি করতে হবে। জনমত তৈরি না করলে তো এই আইনগুলো প্রতিষ্ঠিত করা যাবে না। রাজনীতির ময়দানে এসেছি এই আইনের পক্ষে জনমত তৈরি করার জন্য, এবং সংসদে যাওয়ার জন্য চেষ্টা করছি এই কারণে যে এই আইনের কথাগুলো আমি বলতে চাই। আমাদের মুরব্বীরা যেমন সংসদে, বাহিরে এবং সংসদেও বলেছেন, আমিও যেহেতু প্রায় 35 বছর যাবৎ কোরআনের কথা মাঠে ময়দানে বলে বেড়াচ্ছি, মসজিদের মিম্বরে বলতেছি, আমারও ইচ্ছা
এবং মুরব্বীদেরও এটা নির্দেশ যে যে আইন প্রতিষ্ঠিত হলে দেশে সুখ আসবে, শান্তি আসবে, যে আইন বাস্তবায়ন হলে দেশ থেকে অজ্ঞতা দূরীভূত হবে, দারিদ্রতা দূরীভূত হবে, নিরাপত্তাহীনতা দূরীভূত হবে, যে আইন কার্যকর হলে প্রত্যেকটা পরিবার নিরাপদ হবে, দেশের মানুষ নিরাপদ হবে, সুখী সমৃদ্ধ একটা দেশ গঠিত হবে, সে আইনের কথা আমিও বলতে চাই। সেই প্রেরণা থেকেই আমি রাজনীতির ময়দানে এসেছি। তো আমি চাই যে দেশটার জন্য যেন কিছু করতে পারি, দেশের মানুষের জন্য কিছু যেন করতে পারি। আর যারা আমরা রাজনীতি করি সকলে এই কথা, উন্নয়নের কথা বলি, উন্নয়ন এটা যেন রাজনীতি করলে বা নির্বাচন করলে উন্নয়নের কথা বলতেই হবে। আমি মনে করি যে একজন দায়িত্বশীল যিনি যে এলাকার দায়িত্বে যাবেন, অগ্রিম ওয়াদা করার চাইতে এইভাবে বলাই উচিত যে আমরা দেশটার জন্য কাজ করতে চাই। কারণ যিনি দায়িত্বশীল হবেন, এই একা একা যদি প্ল্যান গুলো বলে ফেলেন যে আমি এই করব সেই করব, একা একা যদি বলে ফেলেন, যখন এক্সপার্টদের সঙ্গে বসবেন, বিশেষজ্ঞদের সঙ্গে যখন বিষয়টা নিয়ে বসবেন, তখন দেখা যাবে আমি যে প্ল্যানটা করেছি বিশেষজ্ঞদের প্ল্যানটা এর চেয়ে বেশি উন্নত হতে পারে। হ্যাঁ, এজন্য আমি যা করব, দিলে অনেক কিছু আসে, সেগুলো হয়তো বলতে পারবো, কিন্তু এগুলোই চূড়ান্ত না, এগুলো নিয়ে আমি এক্সপার্টদের সঙ্গে কথা বলবো। যেমন অনেকে বলতেছেন, আমার এক ভাই বলতেছেন যে তিনি আপনার নরসুন্দার উপরে একটা উড়াল সেতু করবেন, উড়াল সেতু। হ্যাঁ, এটা উনি ওনার পক্ষ থেকে বলছেন, কিন্তু এই উড়াল সেতুর চাইতে যদি নরসুন্দাকে স্রোতস্বিনী করা হয়, এই হোসেনপুরের এই যে ব্রহ্মপুত্রের সংযোগ স্থল, এখানে যদি আপনার একটা রাবার ড্যাম তৈরি করা হয়, যখন পানি দরকার পানি ছাড়া হবে, পানি আটকে দেওয়া দরকার পানি আটকে দেওয়া হবে, যদি রাবার ড্যাম তৈরি করে আমরা নরসুন্দাটাকে স্রোতস্বিনী করতে পারি, তাহলে তো এই উড়াল সেতুর চাইতে কিশোরগঞ্জের মানুষ আরো বেশি উপকৃত হবে। এজন্য আমি মনে করি আমাদের প্ল্যান গুলো চূড়ান্ত না করে, হয়তো আমরা একটা প্ল্যান বলবো কিন্তু এটাই চূড়ান্ত না, আমরা বিশেষজ্ঞদের সঙ্গে বসবো, পরামর্শ করব, কিশোরগঞ্জের উন্নয়নের জন্য, কিশোরগঞ্জের মানুষের সুখ শান্তির জন্য, নিরাপত্তার জন্য, যানজট নিরসনের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, কিশোরগঞ্জের মানুষকে স্বাবলম্বী করার জন্য আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিব যে কোন কোন প্রকল্প হাতে নিলে, কোন কোন প্রকল্প বাস্তবায়ন করলে কিশোরগঞ্জের মানুষ বেশি উপকৃত হবে, এগুলো আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নেব। আমরা যেহেতু আলেম মানুষ, কোরআন হাদিস একটু পড়েছি, মানুষ আমাদেরকে আলেম বলে, যদিও ভালো আলেম হতে পারি নাই, কিন্তু মানুষে আলেম বলে। তো আমরা এই পরামর্শ এটাকে প্র্যাকটিস করেছি, সুরা পরামর্শ করা। হ্যাঁ, পরামর্শ করা এটা হলো মুমিনের সিফত, মুমিনের গুণ হলো পরামর্শ করা। তো আমরা এই পারিবারিক কাজ যেমন পরামর্শ করি, সামাজিক কাজ এবং দেশের যে কাজগুলো আছে, উন্নয়নমূলক যত কাজ আছে, এগুলো যদি পরামর্শ করে করি, তাহলে আমাদের কিশোরগঞ্জের মানুষের উপকার বেশি হবে। তো কিশোরগঞ্জের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তাই করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে এই লাইনে কবুল করেন। তবে উন্নয়ন বলতে আমরা শুধু রাস্তাঘাট নির্মাণকেই মনে করি না। উন্নয়ন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, হলো উন্নয়ন। এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়, দারিদ্রতা দূর হয়, নিরাপত্তাহীনতা দূর হয়, শিক্ষা স্বাস্থ্যে সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ ঘটে, ব্যক্তিগত এবং জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনে উন্নয়নের মাধ্যমে। আমরা অনেকে উন্নয়ন বলতে বুঝাই শুধু রাস্তাঘাটের উন্নয়ন, আপনার বিভিন্ন অবকাঠামো নির্মাণ, এটাকে আমরা উন্নয়ন মনে করি। উন্নয়নের কিন্তু অনেক ধরন আছে, উন্নয়নের ব্যাপারে তো আমাদের ধারণা থাকা দরকার। আমরা যে শুধু উন্নয়ন করি
উন্নয়নের ব্যাপারে আমাদের একটা সার্বিক ধারণা থাকা দরকার। উন্নয়নের কিছু ধরন আছে, মনে করেন একটা হলো অর্থনৈতিক উন্নয়ন। এই অর্থনৈতিক উন্নয়নের কথা আমরা সবাই বলি, কর্মসংস্থান সৃষ্টি করা, শিল্প এবং বাণিজ্যের প্রসার ঘটানো, এগুলো হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। সামাজিক উন্নয়ন, এই সামাজিক উন্নয়নটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার। শিক্ষার মাধ্যমে সামাজিক উন্নয়ন হয়, আপনার স্বাস্থ্য সেবার মাধ্যমে সামাজিক উন্নয়ন হয়, সমাজে সমতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক উন্নয়ন হয়। আমরা কি আজকে এই সমাজের মধ্যে সমতা সাম্য এর জন্য কি আমরা মেহনত করি? আমরা কি চেষ্টা করি সমাজে সাম্য প্রতিষ্ঠা করা, সব মতের সব পথের সব মতের মানুষকে নিয়ে বসবাস করা এবং সকলের এই যে অধিকার, সকলের সবাইকে সমান অধিকার দেওয়া, এই সমতার চিন্তা কি আমরা করি? অথচ সামাজিক উন্নয়ন বলতে বোঝায় এগুলো, আপনার সমতা, সাম্য এবং ন্যায় বিচার। আজকে তো এই যে জিনিসটা সবার আগে আমাদের সমাজ এবং দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, এটা হলো ন্যায় বিচার। এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যদি কার্যকর পদক্ষেপ না নেই, তাহলে সামাজিক উন্নয়ন কোনোদিন হবে না। প্রযুক্তিগত উন্নয়নের দরকার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ বেশি হওয়া দরকার। এই ব্যাপারে অগ্রগতির বিষয় নিয়ে আমাদের ভাবা দরকার। পরিবেশগত উন্নয়নের দিকটাও দেখা দরকার। পরিবেশগত উন্নয়ন দেখেন, আজকে আমাদের কিশোরগঞ্জের অবস্থাটা একটা নোংরা শহর। আপনি যে দিক দিয়ে যান, 1 কিলোমিটার গেলে কিছুক্ষণ পর রুমাল দিয়ে আপনার নাকটা চেপে ধরতে হবে, দুর্গন্ধের কারণে। 1 কিলোমিটার পথ রিক্সা দিয়ে যাওয়া যায় না, হাঁটাও যায় না। এই পরিবেশগত উন্নয়নের দিক আমরা চিন্তা করি না। এই পরিবেশগত উন্নয়নের দিক চিন্তা করতে হবে। শুধুমাত্র এই রাস্তাঘাট নির্মাণ আর কিছু অবকাঠামোর নির্মাণের চিন্তা করলে হবে না। আর আমরা উন্নয়ন বলতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝি, সেটা হলো মানব উন্নয়ন। মানব উন্নয়ন একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মানুষ, অঙ্গ প্রত্যঙ্গের মানুষ, আর একটা হলো মৌলিক মানবীয় গুণ সম্পন্ন মানুষ। এই মৌলিক মানবীয় গুণ সম্পন্ন মানুষ তৈরি করার জন্য আমাদের কি কর্মসূচি আছে? আমরা যারা উন্নয়নের কথা বলবো, অন্যান্য এই আপনার অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি, পরিবেশগত উন্নয়নের পাশাপাশি মানব উন্নয়নের ব্যাপারেও আমাদের প্ল্যান থাকতে হবে। যে অঙ্গ প্রত্যঙ্গের মানুষগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের মানুষগুলোকে আপনার দিন শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, আল্লাহ এবং আল্লাহ রসুল যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা, নৈতিক শিক্ষা, এর মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মানুষগুলোকে মৌলিক মানবীয় গুণ সম্পন্ন মানুষে পরিণত করতে হবে। তাহলে এই মানুষগুলোর দ্বারাই আপনার একটা সুশৃঙ্খল সমাজ, শান্তিপূর্ণ সমাজ, সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব হবে। আমি এই লাইনের উন্নয়নের চিন্তা করি। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, তাহলে উন্নয়ন, আপনার বস্তুর উন্নয়নের চিন্তা তো করবই, কিন্তু সবার আগে আমি মানব উন্নয়নের চিন্তাটা করব। আপনারা দুজনকে, সুহেল ভাই সহ আব্দুর রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি 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 সোহেল ভাই, আমরা আপনার কাছে আমরা শেষভাবে জানতে চাই, অনেক সময় হয়েছে, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু আগামীতে নির্বাচনে দাঁড়াবেন কিশোরগঞ্জ 1 আসনে, আমরা কিশোরগঞ্জ শহরের সদরের কথা, যদি আপনার বাসাও সদরের দিকে, সেখানের কথা বলি, যানজটে একেবারে ভিতরে যাওয়াই যায় না। শহরের ভিতরে যে অটো রিক্সাগুলো আছে, ইজি বাইকগুলো আছে, সেগুলো একেবারেই মানুষের যে জীবন ব্যবস্থা, মানুষ যাচ্ছে, একেবারে সময় নষ্ট হয়। অনেক সময় অযথা সময় নষ্ট করতে হয়, আমরাও ভিতরে ঢুকতে পারি না, অনেক সময় যাইতে পারি না অনেক কাজে, সেই বিষয়গুলো। এবং আরেকটি বিষয় হচ্ছে মাদক, একেবারে গ্রাম থেকে গ্রাম পর্যায়ে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে মাদক। এই বিষয়গুলো এবং চুরি চিন্তাই তো আছেই, একটু জানি বেড়েই যাচ্ছে দিন দিন। এগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন আগামীতে, যদি নির্বাচন করেন, কিংবা নির্বাচনে কি ইশতেহার এগুলো থাকবে কিনা? ধন্যবাদ রহমান। আমার মানে আরেকটা প্রোগ্রামে যাবো, তো মানে 10টা পর্যন্ত আপনার প্রোগ্রাম স্টার্ট হয়েছিল আর কি। আমি ওই যে একটু এমনি লেট হয়ে গেছে আস্তে আস্তে আমাদের। আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা মাওলানা জামি যেটা বলছে, চমৎকার কথা বলছে। আসলে আপনি প্ল্যান করে একটা কথা বলতে পারেন, কিন্তু আপনার ইঞ্জিনিয়ার কিংবা আপনার আর্কিটেক্ট কিংবা আপনার যারা সদস্য থাকবে,
বুদ্ধি দেওয়ার লোক থাকবেন, তারাও তো নতুন প্ল্যান দিতে পারেন। সুতরাং আমি কোনো বক্তৃতায় এই পর্যন্ত মানে এমপি প্রার্থী হিসেবে কোথাও এই কথা বলি নাই যে মানে বলার চিন্তাও আমার মাথায় ঢুকে না যে আমি এটা করব সেটা করব। এই যে আমার এক ভাই তুলেছেন, কে জানি বলছে ফ্লাইওভার করবে, কেউ বলছে বিমান করে দিবে, কি কি জানি করবে, অনেক কথা বলতেছে। আমি আসলে এগুলির মধ্যে না। আমি কোনো আশ্বাসই দিতে পারবো না। আমি আপনাকে যেটা বলতে পারবো, আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে এই শহরটাকে যে প্রবলেম গুলোর কথা বলতেছেন, এগুলি চেষ্টা করব আমি নির্বাচিত হওয়ার 3 থেকে 6 মাসের মধ্যে মৌলানা জামিদের মতো যারা মেধাবী আছে ওনাদেরকে সাথে নিয়ে একটা পরামর্শ করে ইমপ্লিমেন্টেশনটা আমি দেখব। মানে যাতে আমরা পরামর্শ করলে ফিল্ডে এই কাজটা হয়। এখন আপনি ধরেন যে যানজটের কথা বললেন, এই যানজট যদি প্রশাসন মনে করে এটা কালকেই ঠিক হয়ে যাবে। এই যে ডিসি সাহেব আছেন আমাদের, এসপি সাহেব আছেন, তারা যদি মনে করেন কালকে কমপ্লিটলি এটা কমপ্লিট করে ফেলবেন, তাহলে কিন্তু করতে পারে। এই আমি 13 আমি মাস যদি হয়েছে আরেকটু আমাদের ডিসি সাহেব, আপনাকে যদি আরেকটু ওনাকে জিনিস দেখলাম গত স্মরণ করায় 3-4 দিই। দিন আগে। জি, জি। ভাই আমি যদি একটু স্মরণ করায় দিই যে নরসুন্দা নদীতে বিগত আমলে আওয়ামী সরকারের আমলে 100 কোটি টাকার উপর বাজেট ছিল। সেখানে কয়শো কোটি টাকার কাজ হয়েছে? কয় টাকার কাজ এটা হয়েছে? বলতেছি, এর আগে ওই যেটা বলতেছিলাম, ডিসি সাহেব একটা উদ্যোগ নিয়েছেন, দেখলাম মুড়ে মুড়ে স্ট্যান্ড খাড়া করতেছেন যে ওটু ঢুকা যাবে। তা আমি ডিসি সাহেবকে জিজ্ঞেস করতে, আমার দেখা হলে জিজ্ঞেস করবো যে আপনি এতদিন তাহলে কি করবেন? এই উদ্যোগটা তো আপনার আগেই নেওয়া উচিত ছিল। উনি এই উদ্যোগটা হুট করে নিলেন। আগে যদি নিতেন আমি খুব বেশি প্রশংসা করতাম ওনার। শেষ পর্যায়ে নিয়েছে এই জন্য ধন্যবাদ। তবে এই ঘটনাটা উনি করেছেন মনে হয় এক সাংবাদিক সাহেব তাকে নিয়ে বিশাল এক রিপোর্ট করেছে। উনি নাকি ফেসিস্টের দূষর ছিলেন, আরো কি কি জানি, উনি নাকি আওয়ামী লীগের গভর্নর লোক ছিলেন, উনি নাকি ডিপ্টি সেক্রেটারি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খুব পাওয়ারফুল পোস্টে ছিলেন। এরপরে উনি ইদানিং ঘর থেকে বের হয়েছে। আমি ওনার কাছে প্রত্যাশা করতেছিলাম এই স্মার্ট লেডি, সে তো কিশোরগঞ্জকে একটা আধুনিক শহর রূপে রূপান্তরিত করার জন্য উনি ভালো ভূমিকা নিতে পারতেন। বাট উনি শেষ পর্যায়ে নিয়েছেন, আমি ধন্যবাদ দিই। এই অটো রিক্সাকে আপনি যদি পৌরসভাতে লাইসেন্স করবেন যে আমরা অটো রিক্সা ঢুকতে দিব 500 কিংবা 300, লাইসেন্সের বাইরে আমরা কাউকে দিব না। তাহলে আপনি ধরেন একটা অটো রিক্সাওয়ালা অটোটা কেনার পরে তার কিস্তির টাকা দিয়ে সংসার ভালো চলবে। এখন পরে কি কোনো মানুষের কোনো কাজ নেই, একটা অটো কিনবে, কিনেই মাঠে নেমে পড়ে আর কিশোরগঞ্জ শহরে এসে ঢুকবে, মানে কোনো লাইসেন্স বিহীন অবস্থায় কোনো কথা ছাড়া সমস্ত অটো ঢুকছে। এটা একটা কাজ আপনি করতে পারেন, যেটা পৌরসভা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। আমার কাছে যতটুকু মেসেজ আছে, এটার জন্য আমি পৌর প্রশাসককে ধন্যবাদ জানাই। শেষ পর্যায়ে অন্তত করছেন, এটা সমাধান হয়ে যেতে পারে। তাহলে হয় কি, ইউনিয়নের অটো রিক্সাগুলো ইউনিয়ন পর্যন্ত চলবে, পৌরসভাটা পৌরসভায় চলবে। কেউ যদি ইউনিয়ন থেকে আইসা সেটা করতে চায় তাহলে লাইসেন্স করে নিবে। তাহলে আমাদের একটা আন্দাজ থাকবে কতগুলো অটো থাকবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি রাস্তাগুলো আমাদের খুব সরু, খুব ছোট হয়ে গেছে। এত ছোট রাস্তা দিয়ে আসলে কিশোরগঞ্জের মতো শহর চলে না। আপনি রাস্তাকে বাইপাস গুলা করে দিতে হবে। যেমন শহরের সাইড দিয়ে আরো রাস্তাগুলো একটু বড় করার জন্য যে উদ্যোগগুলো নেওয়ার দরকার সেটা করতে হবে। আর সর্বোপরি আপনাকে পৌরসভার যে বিল্ডিং কোড মেনে বিল্ডিং নির্মাণ করতে হবে, এই কাজটা আপনাকে করতে হবে। আপনি সরকারি যে আইন আছে এটা যদি আমরা খালি মেনে চলি, আর আমাদের নেতারা, আমরা যারা এগুলি মানতে চাই না, আমরা নেতারা যদি নীরব থাকি এবং আইনটাকে সাপোর্ট করি, এই আইনেই একটা শহরকে সুন্দর রাখা সম্ভব। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? নাম্বার 2, জি, জি। আপনি দেখেন ডায়াগনোসিস সেন্টারে একটা শহর ভরে গেছে। এই শহরে শুধু ক্লিনিক আর ক্লিনিক। আপনি হুম। কোন সেবা লোকজন পাচ্ছে তেমন ভাবে পাচ্ছে না। গেলেই আপনাকে টেস্ট ধরায় দেয়, বিনা কারণে টেস্ট করে। হসপিটালের, সৈয়দ নজরুলের, দালালের বন্যা। কোথায় এবং যাবে? সরকারি হসপিটাল কিশোরগঞ্জে গুলোও তো আপনি যাবে না। দেখেন শুধু ক্লিনিক আর ক্লিনিকের ব্যবসা। আমিও একটা ব্যবসার সাথে এটা জড়িত, বাট আমি চেষ্টা করি আমি এগুলি থেকে দূরত্ব বজায় চলতে। এই যে ক্লিনিক যারা করতেছে তাদের কি সঠিক পারমিশন আছেন? না পরিবেশের পারমিশন আছেন, না পৌরসভার পারমিশন আছেন। ওদের ক্লিনিকের সামনে সারাদিন গাড়ি বসে থাকে। আপনি রাস্তাই ছোট, এর মধ্যে আপনি যদি আরো 5 ফিট একটা মোটরসাইকেল একটা গাড়ি দিয়ে বসিয়ে রাখেন তাহলে জ্যাম তো হবেই। সুতরাং এই কাজটাও আপনি, আমাদের সিভিল সার্জন সাহেব ফলো করতেছেন না, আমাদের প্রশাসনিক বিষয়টা দেখতেছে না। বিদ্যমান আইনেই আপনার কিশোরগঞ্জের এই পরিবেশগুলা সঙ্গত করা সম্ভব। সুতরাং আমি মনে করি আমরা যদি নির্বাচনে, আমার ভাই হোক, আমি হই, আমরা যারাই নির্বাচিত হই, হওয়ার পরে আমরা চেষ্টা করব সবাই মিলে একটা সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে এই কাজটা সমাধান করা। নাম্বার 2, যেটা আপনি বলছেন, নেশা, মাদক,
মাদক তো এখন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনি মাদক প্রতিটা দোকানে, মুদির দোকানে আপনি যদি চকলেট না পান, আপনি বাবা পাবেন। আপনি নেশার সমস্ত দ্রব্য গাঁজা পাবেন। আপনি খালি দোকানে যেয়ে বলবেন যে আমার তো এটা না এটা লাগবে, আপনার চেহারা দেখলে আপনাকে দিয়ে দিবে। আপনি দেখেন এমন বড় রকমের স্টেক হোল্ডার আছে প্রতিটা বাজারে, যেমন আমার এলাকা, নিজস্ব এলাকা গাইটালে, ওখানে অনেক চোরাকার মানে মাদক ব্যবসায়ীরা এখনো ব্যবসা করতেছেন, ডিলারি করতেছেন। আপনি মণিপুরি ঘাটে গেলে দেখবেন যে কয়েকটা ডিলার ওখানে আছে, আপনি আখড়া বাজারে গেলে দেখবেন ডিলার আছে, আপনি হরবতনগর ডিলার আছে, নবুয়াতে ডিলার আছে, ওপেন বাজারে বিক্রি করতেছে। আপনি স্টেশনের দিকে যান, আপনি যান পুরান থানার দিকে, শহরের প্রতিটা অলিগলিতে এটা আছে। এবং অনেক সময় কথা আসে, ওই দিন আমি একটা মাদক বিরোধী সমাবেশে গিয়েছিলাম, তারা চিহ্নিত করেছে যে এরা মাদক ব্যাপারী, পুলিশ অ্যারেস্টও করেছে, কিন্তু বের হয়ে গেছে 3 মাসে, বের হয়ে আবার এই ব্যবসা শুরু করেছে। তাইলে এই যে বিষয়গুলা বিদ্যমান আইনেই আপনি যে প্রোটেক্ট করা সম্ভব। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, একটা মানুষের স্বচ্ছতা সততার সাথে যদি এই প্রশাসনটা পরিচালনা করা যায়, প্রেশার ক্রিয়েট না করা যায়, সুন্দরভাবে যদি আপনি এই আইনেই চালান, তাহলেই একটা শহর সুন্দর হওয়া সম্ভব। আর যদি আপনি আইনগুলা মেনে চলেন, তাহলে আমার কাছে মনে হয় এটা খুব কঠিন কাজ না। একটা কঠিন মানুষের প্রয়োজন, যে মানুষটা এই কথাটা বলবে। গত 17 বছরে কিশোরগঞ্জে এমপি ছিলেন, এমপি মহিলা না পুরুষ এটা আপনি বলতে পারবেন না। আমার আব্দুর রহমান জানেই না যে আমাদের 17 বছরে যে এমপি ছিল উনি মহিলা না পুরুষ। আমি যদি সাংবাদিক আপনাকে প্রশ্ন করি, আপনি কিন্তু 2 মিনিট পরে উত্তর দিতে হবে, বলতে হবে যে না পুরুষই ছিল মহিলাও হয়েছে, এই টাইপের একটা কিছু। আর কোন এমপি কি আপনি দেখেছেন কিনা? আমি দেখি নাই। আর আমার একটু দেখার সুযোগ হয় না, কারণ আমার তো ওই পুলিশের কারণে বাইরে থাকতে হয়েছে কিংবা জেলখানায় থাকতে হয়েছে বেশিরভাগ সময়, যার জন্য আমার সাথে দেখা হয়নি। কিন্তু আপনার সাথেও, মৌলানা জামির সাথেও দেখা হয়নি, যদিও বা সে শহরে এক কর্নারে থাকে, এখানে এমপি সাহেব মাঝে মাঝে যাতায়াত করতো। যাক, আমি আর লম্বা করবো না। আমি শেষ কথা শুধু আপনাকে বলি যে আমরা একটা সুন্দর কিশোরগঞ্জ চাই, স্বপ্নের কিশোরগঞ্জ। যে কিশোরগঞ্জকে গঠন করার জন্য আমি 1990 গুরুদার কলেজে ডিপি হয়েছিলাম। আমি সেই জামিয়া মিলাদিয়া মাদ্রাসায় পড়তাম, ওইখান থেকে আমি এখানে আসছি। আমি ওই মাদ্রাসার সমস্যা জানি। আর জামিয়া মিলাদিয়া থাকা অবস্থায় আমি বুঝতে পেরেছি ওই এলাকাতেও কি কি সমস্যা হয়। আর কলেজে পড়াকালীন অবস্থায় বুঝতে পেরেছি সব রকমের সমস্যাকে ইনক্লুড করে আপনি শুধু মেসেজ থ্রো করে, যেটা মৌলানা জামি অনেক সাইডে কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। ও যে আসলে আমি ভাবছিলাম শুধু মৌলানারা খালি ওয়াজ করেই বেড়াবে, শুধু যায় ওয়াজ করবে আর সুন্দর সুন্দর কথা বলবে আর ইসলাম হাদিসের কথা বলে চলে আসবে। আর সে জানেও, কিন্তু এই লাইনেও যে তার নলেজ আছে আমার খুব ভালো লাগছে, যে আসলে মৌলানাদেরকেও ডাইভার্সিফাই নলেজে আমাদেরকে ইনভলভ হইতে হবে। আর আমাদেরকেও, আমরা যারা আছি, যারা ইসলামের দৃষ্টিকোণ থেকে নলেজ কম, আমাদেরকে ওই যে আজকে আমি অনেক তথ্য মৌলানা জামির কাছে জানলাম যেটা আমি জানতামই না, আমার নলেজের বাইরে ছিল। এই জন্য আমি আসলে খুব কৃতার্থ যে আব্দুর রহমান সততা মিডিয়ার মধ্য দিয়ে এই কাজটা করে দিয়েছে। এই জন্য আমি অনেক ধন্যবাদ দিই। মাঝে মাঝে সময় সুযোগে আবার যখন আব্দুর রহমান আমাকে ডাকবে, আমি ইনশাল্লাহ চলে আসবো। আর আমার জন্য আমি মৌলানা জামির কাছে দোয়া চাই, কারণ মৌলানাদের দোয়া এই জন্য লাগবে, কারণ বেহেশতে যাওয়ার সময় তো মৌলানাদের ছাড়া কোনো বিকল্প পথ নাই। তো অনেকেই এখন বেহেশতে যাওয়ার জন্য লাইসেন্স দিচ্ছে, এই জন্য টেনশনে আছে যে কোন বিপদে পড়ে যায় কোন সময়। এই জন্য আমি আব্দুর রহমান আপনার কাছে দোয়া চাই, মৌলানা জামির কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন। ধন্যবাদ আপনাকে এই কথা বলে। জি ভাই, অনেক ধন্যবাদ ধন্যবাদ জানালাম। আপনাকে আসসালামু আপনার আলাইকুম রহমতুল্লাহ। মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। পরবর্তী হয়তো কোনো এক সময় আবার ইনশাল্লাহ থ্যাংক দেখা ইউ, হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ ভালো আব্দুর থাকুন। রহমান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সবাই দর্শকবৃন্দ, শ্রোতা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন। আহ, আমরা মোহাম্মদুল্লাহ জামি সাহেব লাইন থেকে বিচ্যুত হয়ে গেছেন। বিপি খালিদ সাইফুল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা শেষ করতে চাই আপনার আসলে মাদক বিরোধী মাদক নিয়ে আপনার শেষ কিছু বক্তব্য আমরা 2 মিনিটে শেষ করে দিতে চাই। আপনার বক্তব্য কি আছে এবং জনগণের উদ্দেশ্যে কি বলবেন, শেষ বার্তা দিবেন? আসলে মাদক হচ্ছে উম্মুল খাবাইস, সমস্ত পাপের জননী। যে মাদকের সাথে জড়িত থাকে সে সব রকমের পাপের সঙ্গে জড়িত থাকে। এজন্য আমরা যারা ইসলামপন্থী, ইসলাম যারা চাই,
আমরা মাদক নিয়ন্ত্রণ করতে চাই না, আমরা মাদক নির্মূল করতে চাই। আমি বিভিন্ন সময়ে প্রশাসনের ভাইদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমি এই কথাটা বলার চেষ্টা করেছি, বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি যে আপনারা তো মাদক নিয়ন্ত্রণ করতে চান, নির্মূল করতে চান না। নিয়ন্ত্রণ হলো সমাজের এক শ্রেণী মাদক সেবন করবে, অন্যরা পারবে না। আর নির্মূল হলো যে কেউ মাদক সেবন করতে পারবে না। তা আমরা মাদক মুক্ত একটা বাংলাদেশ গঠন করতে চাই। বাংলাদেশের বর্ডারের চারদিকে আপনি দেখবেন মাদকের কারখানা। ইন্ডিয়ার যত মাদকের কারখানা আছে সবগুলো বাংলাদেশের বর্ডারে। ওরা মাদক উৎপাদন করে আর বাংলাদেশে এই অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশে এই মাদক পাচার করে। যারা বাংলাদেশের যুব সমাজকে মাদকাসক্ত করতে চায় এরা আমাদের বন্ধু হতে পারে না। আমার সন্তানদেরকে যারা মাদক আসক্ত করে সব রকমের অন্যায়ের সঙ্গে জড়িয়ে ফেলতে চায় এরা কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক যদি আমাকে জাতীয় সংসদে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই তো নিবেন। তো মাদক মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আমি কার্যকর কিছু ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আজকে এই সততা মিডিয়া এবং এর স্বত্বাধিকারী আব্দুর রহমান, তার মাধ্যমে এই আমার ভাই বন্ধুদের সঙ্গে কিছু কথা বলার সুযোগ হয়েছে। আমি সবশেষে একটা কথা বলতে চাই যে আমরা একটা স্বপ্ন দেখি, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। কারণ আমাদের মধ্যে রয়েছে মহব্বত, আমাদের অন্তরে আছে দেশপ্রেম। দেশপ্রেম এটা ইসলামের শিক্ষা। আমাদের মধ্যে দেশপ্রেম আছে। এই দেশপ্রেমের কারণেই একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হবে, যে বাংলাদেশে অজ্ঞতা, দারিদ্রতা, নিরাপত্তাহীনতা থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে ন্যায় পরায়ণতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে সততা 1 মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো বলার সুযোগ হয়েছে, এজন্য আব্দুর রহমানকে ধন্যবাদ জানাই। আপনাকে এবং ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই, তাকেও ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে এবং যুক্ত হওয়ার কথা ছিল কিশোরগঞ্জ এক সদর ও হোসেনপুরের সর্বস্তরের ভাই বোনদের কাছে আমি ধন্যবাদ জানাই। আপনারা মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। সম্মানিত অতিথি, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল জামাত ইসলামের আমির কিশোরগঞ্জ জেলার অধ্যাপক রমজান আলী সাহেব। তিনি হয়তো নেটের প্রবলেমের কারণে, হয়তো ইন্টারনেটের গোলযোগের কারণে ঢুকতে পারেননি শেষ পর্যন্ত। হয়তো আমরা পরবর্তী কোনো একদিন ওনাকে নিয়ে আবারও আপনাদেরকে নিয়ে আমরা বিশাল আকারে একটি অনুষ্ঠান করব। সে পর্যন্ত ভালো থাকুন। মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। আবারও বিশেষ করে আপনাদেরকে বলে রাখি যে এরকম অনুষ্ঠান আপনারা কি চান কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সামনে আর কাকে আনা যায় গেস্ট হিসাবে, সেই বিষয়গুলো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সততা মিডিয়া 1 এর ফেসবুক পেজ, ইউটিউব এবং টিকটকে যে যেখান থেকে লাইভটি দেখেছেন অবশ্যই লাইভটি সবাই শেয়ার করে দিবেন। পরবর্তী লাইভে
অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যুক্ত হবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রোতা মিডিয়া ডাবল এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।